আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে, এই সরকারকে গভর্নমেন্ট ক্যানট স্পেয়ার দ্যামসেলস ফ্রম দি রেসপন্সিবিলিটি। মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে যদি এই নির্বাচনটি তারা সঠিকভাবে করতে না পারে। ডক্টর ইউনূসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটা, যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন। নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন, তো সংস্কার এখনও ফাইনাল হওয়ার আগে নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন। এখন একটা রাষ্ট্রকে, পুরা দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস। একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব, এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না। নির্বাচনে যাব কি যাব না, এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয়। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না, না আগের সেই আওয়ামী যুগের আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান। আজকের প্রশ্ন হচ্ছে ঐকমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না, তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না, এটা আজকে জাতির প্রশ্ন। এখানে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে জাতি। এক ভাগ কোনো সংস্কার চায় না, তারা চায় জেনেতনাভাবে একটা নির্বাচন করার জন্য। যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন, যদি তাই হয় তাহলে জীবন দেওয়া কেন, যদি তা হয় 5ই অগস্ট কেন, যদি তাই হয় 5ই অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনূস ওই চেয়ারে বসছেন কীভাবে। সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি, আমরা নির্বাচনই চাচ্ছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে। সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব, নির্বাচনে যাব, এটি হচ্ছে আমাদের স্ট্যান্ড। কারণ আপনারা জানেন যে ইমানের 3টি অংশ: মুখে স্বীকার করা, মনে মনে ধারণ করা, কার্যে পরিণত করা। সংস্কারেরও 3টি অংশ। একটা হচ্ছে ঐকমত্য হওয়া, 2 এগুলোকে আইনি ভিত্তি দেওয়া, 3 তার ভিত্তিতে নির্বাচন হওয়া। এখন পর্যন্ত কি হয়েছে? ঐকমত্য হয়েছে, আমি যদি ধরে নিই, উইথ সাম ডিফারেন্সেস ডাজ নট ম্যাটার, তাহলে ঐকমত্য হয়েছে। তারপরটা কি? আইনি ভিত্তি দেওয়া। তারপরটা কি? এটার ভিত্তিতে, তাহলে ইমান পরিপূর্ণ হয়নি এখন, ঠিক আছে? সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয়ে রিফর্মসের ঐকমত্য হয়েছে সেটার আইনি ভিত্তি হবে, সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। 2 পিয়ার। পিয়ার তো নিশ্চয়ই অনেক কথা বলা হয়েছে। প্রথম প্রশ্ন আমার, যারা পিয়ার চাচ্ছেন না, যে আপনারা পিয়ারের অসুবিধা কি এটা বলেন। আমরা তো বলছি এটা সুবিধা, অসুবিধা বলেন। আসেন ডিবেট করি। কোথায় ডিবেট করবেন? পার্লামেন্ট ভবনে আসেন, পার্লামেন্ট চত্বরে আসেন, শহীদ মিনারে আসেন, বাইতুল মোকাররমে আসেন। শেষে আপনাদের জায়গাটার নামও বলি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন। যেখানে ইচ্ছে এখানে আসেন, আমরা যাব, আমরা যাব, আমরা ডিবেটে অংশগ্রহণ করব। ডিবেট হবে, এবং ডিবেটে যদি আমরা ভোট বেশি পাই তাহলে আপনারা মানেন, আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উইথড্র করব। কথা তো পরিষ্কার, খোলামেলা, ঠিক আছে না? এটাতে আসেন। পিয়ারের প্রথম যুক্তি যে গত 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার প্রেক্ষাপটে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট। আমরা তো পুরাণকে ছেড়ে দিয়েছি, আমরা সামনে চাই, নতুনত্ব চাই। ইটস এ নিউ এক্সপেরিমেন্ট। দিস ইজ মাই ওয়ান লজিক। সেকেন্ড লজিক, সেটা হচ্ছে পিয়ার হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন, প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন হয়। আপনারা স্লোগান দিয়েছেন, আমি ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দুঃসাহস দেখাবো না, ইউ নো বেটার দেন। কিন্তু একটা কথা তারা বলে যে হ্যাং পার্লামেন্ট হবে। কেন হ্যাং পার্লামেন্ট হবে? এখন তো এতে আমাদের টার্কিতে পিয়ার সিস্টেম ইলেকশন, হ্যাং পার্লামেন্ট তো না। আপনি যদি এতই জনপ্রিয় হন তো
তো তাহলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে, অসুবিধা কি? কিন্তু ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতায় যাওয়ার জন্য, চিকন গলি। ভোট পাবে 39%, সিট পাবে 213। বাংলাদেশে হচ্ছে না? 1% 2% ভোটের ব্যবধানে কেউ সরকার গঠন করছে, কেউ অনেক দূরের অপোজিশনে ছিল। যেহেতু বলছি আমি শর্ট, আমি এত ডকুমেন্টের কথা বলবো না। ইউ নো দি পিপলস নোস, এভরিবডি নো দিস। সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়ে কেন্দ্র দখল করে আবার মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট কিনে আবার ক্ষমতা চলে যাওয়ার জন্য। বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে।